সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, গত দিনে আমরা আসলে এই জ্যামিতি অংশের 3.3 অধ্যায়ের 5 পর্যন্ত করিয়েছিলাম। 5 পর্যন্ত যে প্রবলেমগুলো ছিল সেগুলো করানো হয়েছিল। তো আমরা আজকে 6 নাম্বার যে প্রবলেমটা এটা একটু দেখানোর চেষ্টা করি। 6 নম্বর প্রবলেমে এখানে বলা আছে যে এবিসি একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং ডিএফ ত্রিভুজ বিসি এত এত এর মধ্যবিন্দু হলে তাহলে এত এত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, দেখাও যে এত সমান সমান এত। অর্থাৎ এখানে এবিসি একটা ত্রিভুজ আছে, এবিসি এ শীর্ষবিন্দু দেওয়া আছে, বি শীর্ষবিন্দু আছে, সি দেওয়া আছে 3 5 3 3 3,5 হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্ক -3,3 এবং সি বিন্দুর স্থানাঙ্ক -1, এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1, তো বলানো আছে যে এবিসি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন বলছে ডিএফ যথাক্রমে ডি বিন্দু, ই বিন্দু এবং এফ বিন্দু, এই 3টে বিন্দু যথাক্রমে বিসি, তাহলে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের ডি পয়েন্ট এবং ডিই বিন্দুটা হচ্ছে সি এর মধ্যবিন্দু এবং এফ বিন্দুটা হচ্ছে আমাদের এ বি এর মধ্যবিন্দু ডিইএফ। তো এবারে বলানো আছে যে এদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ দুইটা ত্রিভুজের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেন আর একটা অপশন বলছে যে হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে 4 গুণ ত্রিভুজ ক্ষেত্র ডিএফ এর ক্ষেত্রফলের 4 গুণ। অর্থাৎ এবিসি এর ক্ষেত্রফলটা যত হবে এবং ডিএফ এর ক্ষেত্রফলটা যত হবে, ডিএফ এর ক্ষেত্রফলটাকে যদি 4 দ্বারা গুণন করি তাহলে তোমার হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফলের সমান হবে আমাদের। তো আমরা এখানে ডিএফ ত্রিভুজ এর ক্ষেত্রফলটা বের করানোর চেষ্টা করি, মানে যোগ করে দিয়ে একটা ত্রিভুজের একটা শেপ নিয়ে আসলাম আমরা। তাহলে আমরা কি লিখতে পারি না এখানে, যদি আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের 3টে শীর্ষবিন্দু লাগবে এবং শীর্ষবিন্দু 3টে আমাদের দেওয়া আছে এখানে। সিমিলার উপায়ে তো যদি আমরা ডিএফ এর ক্ষেত্রফল বের করতে চাই তাহলে ডিএফ এর শীর্ষবিন্দুগুলো লাগবে আমাদের, দেন আমরা ক্ষেত্রফলটা ইজিলি নির্ণয় করতে পারবো পূর্বের মতো করে। এখানে একটা বিষয় দেখো যে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক ই বিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করবো, এখানে বলে দেওয়া আছে যে ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা কীভাবে বের করতে পারি এগুলো আমরা শিখে আসছি। তারপর আমি লিখে দিচ্ছি একটু। এখানে হচ্ছে আমাদের 6-এর 1, আমরা আগে বলছিলাম যে কামরুজ্জামান স্যারের বইটা আমরা ফলো করি। আচ্ছা, দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 3,5, বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে -3,3 এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -1, এবিসি এর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো ইজিলি। এখন আমরা ডিএফ বিন্দুর স্থানাঙ্ক বের করে নিই। আর ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু বলে, বিসি এর মধ্যবিন্দু হলে ডি বিন্দুর স্থানাঙ্কটা হলো কত হবে -3 -1/2, এখানে 3-1/2, এটা ক্যালকুলেশন করলে -4/2, অর্থাৎ হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে কত আসে -2 আসে এখানে, আর এখানে আসে হচ্ছে আমাদের 1 আসে, কারণ 3 থেকে 1 বাদ দিলে আসলে আমাদের 2 আসে, ক্যালকুলেশন করলে এটা আসে। এবং সিমিলার উপায়ে ই বিন্দু কার মধ্যবিন্দু সি এর মধ্যবিন্দু হলে ই বিন্দুর স্থানাঙ্কটা হবে আমাদের -1+3/2, হচ্ছে -1+5/2। এটা যদি আমি ক্যালকুলেশন করি আসলে কত আসে আমাদের, ই বিন্দুর স্থানাঙ্ক এখানে আসে আমাদের 2, অর্থাৎ হচ্ছে আমাদের 1 আসে, আর এখানে আসে আমাদের 4, অর্থাৎ এখানে 2 আসে। ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,2, আমি লিখে নিচ্ছি
1,2 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক বের করে নিয়েছি 2,1। এবারে আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক সিমিলার উপায়ে বের করি। এফ বিন্দুর স্থানাঙ্ক হবে তোমার হচ্ছে এস বি এর মধ্যবিন্দু বলে এফ বিন্দুর স্থানাঙ্ক আমাদের হবে 3-3/2 আর হচ্ছে 5 +3/2। ক্যালকুলেশন করলে আমাদের আসে এখানে আন্ডা আসে এখানে একটা, আর এখানে 5 আর 3 8, এখানে 4 আসে আর কি আমাদের। হ্যাঁ, তো আমরা হচ্ছে 0,4 পেয়ে গেলাম। তো এফ বিন্দুর আমরা স্থানাঙ্ক আসলে পেয়ে গেছি। এখন ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল বের করতে হবে, আর কোনো কাজ নাই আমাদের মূলত। দেখো তাহলে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান আমরা পড়ে আসছিলাম এখানে 1/2 3/5, এখানে -3,3 আর এখানে -1, এইখানে -1, দেন এখানে 1 তার মানে এখানে হচ্ছে আমাদের হাফ সামনে থাকবে, এখানে 3টা আমি নিচ্ছি, স্পেস দিচ্ছি, -5 নিচ্ছি, স্পেস দিচ্ছি, দেন এখানে +1 নিচ্ছি, আবার স্পেস দিচ্ছি। এগুলো পূর্বের আমরা শিখে আসছি নিয়মগুলো। তো 1/2, এখানে 3 সঙ্গে এখানে কত আসে আসলে, আর যদি আমি 3 নিচ্ছি এই বরাবর সারি এবং কলাম বাদ, এখানে 3 +2, 3 পজিটিভ, এখানে 2, 3 +1 হবে। আর এখানে যদি আমি নেই 5, যদি নেই এখানে -5 নিচ্ছি, এখানে 5 যদি নেই তাহলে এখানে থাকে আমাদের -3 +1, -3 +1। তারপরে যদি আমি এখানে 1 নিচ্ছি, অর্থাৎ সারি এবং কলাম বাদ দিচ্ছি, তাহলে এখানে +3, এখানে যদি আমি এটা নেই তাহলে এখানে +3, আর এটা দ্বারা একে গুণ করলে আমাদের +3 আসে। এটা যদি নেই, এটা একটু চেক করে নিচ্ছি, তাহলে আমাদের হচ্ছে -3, আর এখানে হচ্ছে আমাদের +1, -3 +1, ঠিক আছে। এখানে 3 রেখে 4 হয়, 3 4 এখানে 12 হয়, আর এখানে -2 হয়, অর্থাৎ আমাদের মাইনাসে +10 হয় এখানে। আর এখানে আসতেছে আমাদের কত, 3 দিন 6 আসতেছে, +6, অর্থাৎ এখানে আসে 10 আর 6 16 আর হচ্ছে 12, 16 আর 10 26 27 28, অর্থাৎ হচ্ছে 1/2 × 28, অর্থাৎ ক্যালকুলেশন করলে এখানে 14 হবে। এত বর্গ একক। দেখো আমরা এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। তো এখন আমাদের ত্রিভুজ, এবারে দেখো আমাদের ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ এর ক্ষেত্রফল, ডিইএফ এর ক্ষেত্রফল 1/2, তারপর আমরা স্থানাঙ্কগুলো দেই, এইখানে 2 1, এখানে -2 হবে আর কি, ক্যালকুলেশন করে দেখবা, -2 1, এখানে আমাদের হচ্ছে 1,2, দেন এখানে 0,4, আর এখানে 1 1 1 হবে। তো আমরা ক্ষেত্রফলটা একটু বের করে নিই আগের মতো করে। তাহলে এখানে 1/2 -2 স্পেস -1 স্পেস +1 দেন স্পেস, ক্যালকুলেশন করলে আসে আমাদের আসলে এখানে যদি 2 নেই আমি, এই বরাবর সারি এবং কলাম বাদ, অর্থাৎ 2 -4 হবে, 2 -4 হবে। এখানে যদি 1 নিচ্ছি আমি, 1 যদি নিই সারি এবং কলাম বাদ, অর্থাৎ 1 - আন্ডা হবে। এখানে পজিটিভ যদি আমি এখানে 1 নেই, অর্থাৎ 4 - এখানে আন্ডা হবে, 4 - আন্ডা হবে। এখানে ক্যালকুলেশন করলে 1/2 আসে, আর এখানে আসে আমাদের +4 আসে, 2 × 4, এখানে আমাদের আসে হচ্ছে 1, এখানে আসে আমাদের +4, অর্থাৎ আমাদের এখানে আসে 8, অর্থাৎ 1/2.7 আসে, অর্থাৎ এর ক্ষেত্রফলটা 7/2 আসে। দেখো আমরা ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলছি এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলছি। এখন আমাদের এইটা পার্টটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে অতএব ত্রিভুজ ক্ষেত্র আমরা এখানে লিখতে পারি, অতএব ত্রিভুজ ক্ষেত্র কত, এখানে এবিসি = 4, ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ। তো এর ক্ষেত্রফলটা আমাদের 14 বর্গ এককে আসছিল, এখানে আসছিল 7/2 ইন্টু 4, সামনে 4 আছে, ইন্টু 7/2। এখন দেখি ক্যালকুলেশন করে দেখি, এখানে আসে আমাদের 2 আসে,
তাহলে 14 ইকুয়ালস টু 14, অর্থাৎ হচ্ছে আমাদের এই ক্ষেত্রফলটা সমান আর কি। এখানে প্রশ্নটাতে আমাদের বলেছিল যে দেখাও যে, তাহলে শর্ট লিখে দিবা। তো এভাবে তোমরা আসলে এই অঙ্কগুলো, এই ধরনের অঙ্কগুলো করতে পারো। এরপরে যদি আমি যাই 6-এর 2 নাম্বার অঙ্ক, এইটা অঙ্ক আসছিল তোমার হচ্ছে রাজশাহী বোর্ড 2-এ, 6-এর 2। এখানে বলা আছে যে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে ডিএফ, 3টি বিন্দুর ত্রিভুজের বাহুগুলির উপর এমনভাবে স্থাপিত কন্ডিশন দেওয়া আছে, অর্থাৎ আমাদের এবিসি পয়েন্টটা দেওয়া আছে, এ পয়েন্টের স্থানাঙ্ক 4-3 এবং বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে আমাদের 13,0 এবং সি পয়েন্টের স্থানাঙ্ক আমাদের -2,9। তো এখন বলা আছে কন্ডিশন হচ্ছে যে ডিএফ বিন্দুগুলি বাহুগুলির উপর এমনভাবে স্থাপিত যে কন্ডিশন দেওয়া আছে এত 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 কন্ডিশন দেওয়া আছে, তাহলে এবিসি ত্রিভুজ ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আগের মতো করেই দেখাও যে এদের ক্ষেত্রফল 3:1 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে ত্রিভুজ এবিসি, অর্থাৎ এবিসি এর শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক, বা তোমার হচ্ছে এ পয়েন্টটা কত দেওয়া আছে 4-3, বি পয়েন্টে কত দেওয়া আছে 13,0 এবং সি পয়েন্টে কত দেওয়া আছে -2,9। এখন প্রদত্ত শর্তটা হচ্ছে আমাদের বিডি বাই হচ্ছে ডিসি ইজ ইকুয়ালস টু হচ্ছে সি বাই ইএ ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এফ বি ইকুয়ালস টু 2 দেওয়া আছে, অর্থাৎ এর নিচে তার মানে আমাদের 1 আছে। এই যে দেখো ডি পয়েন্টটা এই বিসিকে, অর্থাৎ আমি অনুপাতের ক্যালকুলেশনে বলেছিলাম যে আসলে এই অনুপাত সমান আমরা এই অনুপাতটা লিখতেই পারি। তাহলে অতএব আমরা লিখতে পারি তাহলে বিডি বাই ডিসি, এটাকে ভাগটাকে আমরা সরাসরি লিখতে পারি, লিখি ডিসি ইকুয়ালস টু 2:1, অর্থাৎ বিডি ইস টু ডিসি, তার মানে হচ্ছে বিডি ইস টু ডিসি। ডি পয়েন্টটা কোথাও একটা হবে, অর্থাৎ এখানে ডি পয়েন্টটা দিচ্ছি আমি। বিডি ইস টু ডিসি, এইটুকুর অনুপাত আর এইটুকুর অনুপাত কত হবে 2:1, অর্থাৎ ডি পয়েন্টটা বিসিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে অনুরূপভাবে সি পয়েন্টটা ই পয়েন্টটা এসিকে কত বিন্দু ভাগ করবে 2:1 অনুপাতে ভাগ করবে ই পয়েন্টটা। আবার এফ পয়েন্টটাও একইভাবে এ বিকে 2:1 অনুপাতে ভাগ করবে। এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। অতএব আমরা এখানে লিখতে পারি ডি বিন্দু বিসিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, যদি 2:1 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে এই বি পয়েন্টটা ডি পয়েন্টটা, অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারি। ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে এখানে হবে ডি বিন্দুর স্থানাঙ্ক, আমরা অন্তর্বিভক্তের সূত্রে মনে হয় পড়ে আসছিলাম, এখানে হবে 2+1, এখানে হবে 2+1, এখানে 2 স্পেস দেওয়ার পর এখানে 1, এখানে 2 স্পেস দেওয়ার পর এখানে 1, তার মানে এখানে হবে x2 আমাদের কত -2, আর এখানে 1 এর সঙ্গে গুণন হবে আমাদের x1 কত 13, আবার 2 এর সঙ্গে গুণন হবে আমাদের y2,
y2 আমাদের কত এখানে 9, আর x2 হচ্ছে আমাদের y2 হচ্ছে আমাদের আন্ডা। তার মানে এটা যদি ক্যালকুলেশন করি আসলে কত আসে, এখানে দেখো -4 আর এখানে 13, -4 আর 13 যদি ক্যালকুলেশন করি 9 হচ্ছে 13, এখানে 9 বাই এখানে 3, 13 থেকে যদি 4 বাদ দিয়ে আসলে +9 থাকে, অর্থাৎ 1 হবে এখানে। সিমিলার উপায়ে এখানে 9 আর 2 কত হয়, 9 18 এখানে আন্ডা, 18কে 3 দ্বারা ভাগ করলে আসলে 6 হয় এখানে। তো আমরা আসলে এভাবে ডি পয়েন্টের স্থানাঙ্ক বের করে নিলাম। তো ই বিন্দুর স্থানাঙ্ক, এই কথাগুলো ঠিক একই লিখবো আমরা, কথাগুলো ঠিক একই লিখব, যে এখানে তাহলে হবে সিই প্যারালাল ইস ইএ ইকুয়ালস টু হবে 2/2:1, অর্থাৎ আমাদের এখানে বোঝাচ্ছে যে ই পয়েন্টটা এই যে ই পয়েন্টটা এইটাকে কত অনুপাতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে আমরা লিখতে পারি এখানে বি কে, তাহলে এখানে ই বিন্দু কাকে, এখানে সি এ বাহুকে তোমার হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক, এফ বিন্দুর স্থানাঙ্ক, ই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের কত হবে, তো এটা আমি মিশাই দিচ্ছি। আবার 2/1, এখানে 2/1 লেখানোর পরে এখানে আমাদের হচ্ছে x2 হবে এখানে 4, এই স্থানাঙ্কগুলো ভুল করলে হবে না, ইন্টু হচ্ছে এখানে হবে আমাদের হচ্ছে x1 হচ্ছে আমাদের -2, আবার এখানে 2 এর সঙ্গে হবে y2 হচ্ছে আমাদের এখানে -3, তারপর হচ্ছে 1 এর সঙ্গে হবে হচ্ছে আমাদের y1 হচ্ছে আমাদের 9। তো ক্যালকুলেশন করলে আসলে কত আসে আমাদের এটা দেখি, তাহলে 4 দুগুণে 8, আর এখানে হচ্ছে -2, অর্থাৎ হচ্ছে 6কে যদি 3 দ্বারা ভাগ করি এখানে 2 হবে। আবার যদি এখানে -1, এখানে 9 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে 8 আসে, 3 দুগুণে এখানে 6 থেকে যদি 9 থেকে যদি 6 বাদ দিয়ে এখানে 3 আসে, অর্থাৎ আমাদের +3 আসে, 2,3। সিমিলার উপায়ে আমাদের কত হবে এফ বিন্দু, ওই কথাগুলো আগের মতোই লিখবা। তাহলে এখানে এফ বিন্দু কাকে ভাগ করবে, এখানে এ বিকে ভাগ করবে, এ বিকে এত অনুপাতে ভাগ করেছে, অতএব এফ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের এখানে এফ হবে। সিমিলার উপায়ে যদি আমি এটা মিশাই দিচ্ছি, আমি এখানে একটু ফেসিলিটি নিচ্ছি, তোমরা আসলে খাতায় সেটা পারবা না মনে হয়। আচ্ছা, এখন আমাদের হচ্ছে এখানে কত আসে, 2 ইন্টু এখানে x2 হচ্ছে আমাদের 13, এবং এখানে x1 হচ্ছে আমাদের 4, আবার এখানে y2 হচ্ছে আমাদের এখানে আন্ডা, এবং এখানে x2 হচ্ছে -3। যদি ক্যালকুলেশন করি এখানে 13 দুগুণে 26, আর এখানে হচ্ছে 4, 30 হয়, অর্থাৎ হচ্ছে এখানে আমাদের 4, এখানে 13 দুগুণে 26, 30কে এখানে 10 হবে, 3 দ্বারা ভাগ করলে এখানে 10 হবে। আর এখানে হচ্ছে আমাদের আন্ডা, y2 হচ্ছে আন্ডা, এখানে -3, অর্থাৎ -3কে যদি 3 দ্বারা ভাগ করি এখানে -1 হবে। তো আমরা এইভাবে এই পয়েন্টটা পেয়ে যাচ্ছি আমাদের 10,-1। তো আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। ডি বিন্দুর স্থানাঙ্ক কত যে বের করলাম, ডি বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্কটা লিখি নেই, হ্যাঁ 6,1 সম্ভবত। আচ্ছা দেখি আরেকবার বের করে নিচ্ছি। ডি বিন্দুর স্থানাঙ্ক ছিল এখানে হবে আমাদের x2 কত, এখানে -2, এবং x1 হচ্ছে আমাদের 13, তারপরে এখানে হচ্ছে y2 হচ্ছে 9, আর y1 হচ্ছে এখানে আন্ডা, তার মানে হচ্ছে এখানে 4, এখানে -4 ছিল, আর এখানে +13 ছিল, অর্থাৎ এখানে 9 ছিল, 9কে এখানে 3 ছিল, তার মানে এখানে 3 একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট হবে আমাদের 9 দিয়ে 11,
9 দুগুণে 18 আর কি, এখানে 18, এখানে 18কে 3 দ্বারা ভাগ করলে এখানে 6 হবে। তো এই ছিল আমাদের আসলে ডিএফ বিন্দুর স্থানাঙ্ক। এখন বলছে এদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা এবিসি এর ক্ষেত্রফলটা বের করে দেখি। ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত ছিল? হাফ, এখানে 4 - 3, এখানে 13,0, এখানে -2,9, এখানে 1 1 1। তো এবিসি এর ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। এখানে হাফ থাকবে, এখানে 4 থাকবে, স্পেস থাকবে, এখানে +3 থাকবে, স্পেস থাকবে, দেন +1 থেকে এখানে স্পেস থাকবে। কেন মাইনাস নিয়েছি এটা আমরা, এখানে কেন প্লাস নিয়েছি এটা আমরা জানি। 2, এখানে 4, যদি আমি 4 নেই তাহলে সারি এবং কলাম বাদ এখানে আন্ডা -9 হয়, আন্ডা -9 হয়। যদি এটা নেই আমি তাহলে 13 +2 হয়। আর যদি আমি এখানে 1 যদি নেই তাহলে 9 13 কত হয়? 3 27 7 হাতে হচ্ছে 2, 2 11, 117। অর্থাৎ আমাদের হচ্ছে, যদি আমি এখানে 117 মাইনাস আন্ডা 117 মাইনাস আন্ডা হবে আর কি। তো এখানে যদি ক্যালকুলেশন করি, এখানে আমাদের আসলে 4 নং 36 -36, আর এখানে 13 দিয়ে 15 হয়, 3 15 45, এখানে 45, আর এখানে আমাদের হবে +117। এটা ক্যালকুলেশন করে দিব আমরা। এখান থেকে যদি এটা মাইনাস করি আসলে কত হয়? হাফ 45 36, অর্থাৎ এখানে 9 হবে, +117 হবে। আর এখানে যদি ক্যালকুলেশন করি 7 7 14 15 16 6 হাতে হচ্ছে 1, 27 অর্থাৎ 26, 126 হবে। 126 1/2 ক্যালকুলেশন করলে আসলে আমাদের কত আসে? 6, আর এখানে হচ্ছে 3, অর্থাৎ 63 আসে। তার মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে ফেলছি, আসলে এটা 63। এরপরে দেখো, এবারে ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ, ডিইএফ এর ক্ষেত্রফলটা হবে হাফ, আর পুরোটা লিখতেছি না আমি। এখানে দেখো তাহলে এর ক্ষেত্রফলটা পেয়ে গেলাম অলরেডি 63, এটা আবার মনে থাকবে না। হ্যাঁ, এটা আমরা যোগ করে দিচ্ছি। তাহলে এই ত্রিভুজের এবারে ক্ষেত্রফল বের করে নিচ্ছি। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? এখানে 3,6, তারপর হচ্ছে 2,3, দেন এখানে হচ্ছে 10 - 1, 10 - 1, এখানে 1 1 1। তো ক্যালকুলেশন যদি করি, এখানে হাফ থাকবে, এখানে এখানে আমি 3 নিচ্ছি, স্পেস -6, স্পেস +1, স্পেস, এইখানে আমাদের ওপেন ক্লোজ হবে সেকেন্ড ব্র্যাকেট। এখানে দেখো 3 নিচ্ছি, তার মানে এটা এবং এটা বাতিল, 3 +1, 3 +1। এখানে যদি 6 নেই তাহলে এখানে আমাদের আসে হচ্ছে, এখানে হবে আমাদের 2 - 10, 2 - 10। দেন যদি আমি 1 নেই এখানে, তাহলে আমাদের এখানে হবে -2, আর হচ্ছে -30। এখন 1/2, এখানে 4 3 4, এখানে 12, আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে 8 6 48, অর্থাৎ আমাদের হচ্ছে -8 হচ্ছে +48, আর এখানে হবে আমাদের কত? 32 32 আর কি, -32। অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আমাদের 1/2 ইন্টু 41 আসবে। 40 যদি 1 আসে, 42 আসবে, ক্যালকুলেশন করলে আমাদের 21 আসবে আর কি। তো এই হচ্ছে আমাদের হচ্ছে ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেললাম 21। এখন আমাদের কি বের করতে বলছে, অঙ্কটা একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত 3:1। তাহলে অতএব ত্রিভুজ ক্ষেত্র এবিসি ও ত্রিভুজ ক্ষেত্র ডিএফ এর ক্ষেত্রফল অনুপাত ছিল 63, এর অনুপাত ছিল 21, তাহলে 3:1 হয়। এখানে আমাদের শর্ট মানে দেখাইতে বলছে আর কি। এই এরপরে যদি আমরা অঙ্কে আসি,
8 নম্বর অঙ্কটা একটু, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমি 7-এর 2 নম্বরটা একটু দেখাই দিচ্ছি, করে দিব না, জাস্ট দেখাই দিচ্ছি। আচ্ছা, এবিসি ত্রিভুজের মধ্যবিন্দুগুলো দেয়া আছে এখানে। ত্রিভুজের মধ্যবিন্দুগুলোর মধ্যমাগুলোর মধ্যবিন্দু, অর্থাৎ এ ধরনের একটা ত্রিভুজ হচ্ছে এ পয়েন্ট, বি পয়েন্ট, দেন সি পয়েন্ট। এবার বলানো হচ্ছে মধ্যমাগুলোর মধ্যবিন্দু বলতে আসলে আমরা কি বুঝি এখানে? দেখো, মধ্যমা কাকে বলে এটা সংজ্ঞাটা তোমাকে জানতে হবে। মধ্যমাটা হচ্ছে কোনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ওই ত্রিভুজের বিপরীত বাহুর, ওই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দু ফাইন্ড আউট করতে হবে। এই মধ্যবিন্দু পর্যন্ত এই শীর্ষবিন্দুর যে যোগফলটা, সংযোগ সরলরেখা, এইটাই হবে এই ত্রিভুজের মধ্যমা। অর্থাৎ এভাবে আমি 3টা মধ্যমা অঙ্কন করতে পারি। অঙ্কন করে নিলাম। নেওয়ানোর পরে এখন আমরা জানি মধ্যমাগুলো ত্রিভুজের ভরকেন্দ্র ত্রিভুজটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে এখানে যদি মধ্যমা আমি বের করতে চাই, দেখো এটা হচ্ছে ভরকেন্দ্র, আমাদের ভরকেন্দ্রটাকে এটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। যদি অন্তর্বিভক্ত করে এই জি পয়েন্টটা, তার মানে মধ্যবিন্দুটা কোথায় হবে? তাহলে এদিকে হবে, মানে অবশ্যই এদিকে হবে, শীর্ষবিন্দুর দিকে হবে। তার মানে এখানে ধরলাম মধ্যবিন্দু, আবার এখানে শীর্ষবিন্দু, এই মধ্যমার শীর্ষবিন্দু হচ্ছে এদিকে, তাহলে মধ্যবিন্দু এখানে হবে। আবার এই যে তৃতীয় যে মধ্যমাটা আছে এর শীর্ষবিন্দু এদিকে, তার মানে মধ্যবিন্দু এখানে হবে। এখন বলছে মধ্যমাগুলোর মধ্যবিন্দু দেওয়া আছে, অর্থাৎ এই পয়েন্টগুলো দেওয়া আছে। এই যে এই 3টে পয়েন্ট আমি বের করে নিয়েছি। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে আমাকে। এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে চাই, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে আমাকে। দেখো, আমার এখানে যদি ডি ধরি, এটা যদি ই ধরি, এটা যদি এফ ধরি, অর্থাৎ 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে কিভাবে এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল জানি আমরা। দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল যত হবে, ধরে নিচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল 2 একক, 2 বর্গ একক, 2 বর্গ একক। এখন আমরা এখানে একটু কথা লিখে নেই, সাইড নোট, এটা মুখস্থ করে রাখবো আমরা, যে কোনো ত্রিভুজের মধ্যমাগুলির মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, মধ্যমাগুলির মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে ওই ত্রিভুজের 1/16 অংশের সমান। অর্থাৎ আমি এখানে লিখছি কোন ত্রিভুজের মধ্যমাগুলির মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ মধ্যমাগুলির মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে ওই ত্রিভুজের 1/16 অংশের সমান। অর্থাৎ এই যে এ বি সি ত্রিভুজ আছে তার 1/16 অংশের সমান। অর্থাৎ এটাকে যদি আমি 16 দ্বারা ভাগ করি, যে ক্ষেত্রফলটা পাবো তার 1 অংশ হচ্ছে এটা। তার মানে এখানে যে ক্ষেত্রফলটা আসবে, যদি এই ক্ষেত্রফলটা আমাদের 2 বর্গ একক আসে, তাহলে পুরোটুকু কত হবে? 16 দ্বারা গুণন হবে, অর্থাৎ 16 দুগুণ 32 বর্গ একক হবে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের। এবারে দেখো 8 নম্বর যে অঙ্কটা, এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে বলা আছে পি কিউ আর ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে। দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ পি কিউ আর ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে পি পয়েন্টটা দিচ্ছি এখানে 0,0 এবং কিউ পয়েন্ট এখানে দেওয়া আছে এ কজ বিটা মাইনাস এ সাইন বিটা, এবং পি কিউ আর পয়েন্টটা এখানে দেওয়া আছে ওপি কিউ, এখানে ওপি কিউ, ও এখানে পি, দেন এখানে কিউ হবে। ওপি কিউ এর ক্ষেত্রফল এ সাইন আলফা, এ কজ আলফা। দেখো, একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের। এখন বলানো হচ্ছে এদের ক্ষেত্রফলটা বের করতে হবে, এবং বলছে ক্ষেত্রফল দেখাও যে আলফা ইকুয়াল টু যদি বিটা হয়, তাহলে ক্ষেত্রফলটা সবচেয়ে বড় হবে
এবং ওই বড় মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল, OPQ এর ক্ষেত্রফল কত হবে? এখানে হাফ হবে, এখানে আন্ডা, এখানে একটা আন্ডা হবে, একটু দূরে লিখি, a cos বিটা মাইনাস a সাইন বিটা, আর এখানে a সাইন আলফা, আর এখানে a cos আলফা, 1 1 1 হবে। তো এই হচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করার চেষ্টা করি। দেখো আমাদের এখানে দুইটা আন্ডা আছে, তার মানে নির্ণায়কের যে নিয়মটা তাতে বলা ছিল যে কোনো ভুক্তি বরাবর দুইটা যদি আন্ডা থাকে তাহলে ওই ভুক্তির আমরা অনুরাশি নিতে পারি। তাহলে 1-এর যদি অনুরাশি নেই, এখানে হাফ থাকবে, 1-এর অনুরাশি নিলে আসলে কি থাকে আমি একবারই করে দিচ্ছি। তার মানে এইটা থাকবে, এটা থাকবে, অর্থাৎ a cos বিটা, অর্থাৎ এই যে a cos বিটা a সাইন আলফা মাইনাস a সাইন বিটা a cos আলফা থাকবে আমাদের, এটা গুণ করে দিচ্ছি। অর্থাৎ এখানে হবে a স্কোয়ার cos আলফা cos বিটা, আর এখানে হবে পজিটিভ a স্কোয়ার সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা সাইন বিটা হবে। এখন দেখো আমি কোনোভাবেই যে কোনোভাবে আমি স্কোয়ারটা কমন নিতে পারি, হাফ স্কোয়ার যদি কমন যায়, a cos আলফা, শুধু cos আলফা cos বিটা পজিটিভ সাইন আলফা সাইন বিটা। দেখো আমরা এই সূত্রটা যেটা আছে cos আলফা cos বিটা পজিটিভ সাইন আলফা সাইন বিটা, এই সূত্রটা আসলে আমরা 7 অধ্যায়ে আমরা দেখবো আর কি। এখানে এই সূত্রটাকে লেখা যায় cos আলফা মাইনাস বিটা লেখা যায়, হাফ স্কোয়ার cos আলফা মাইনাস বিটা, এটা জাস্ট হচ্ছে আমাদের একটা সূত্র আর কি। তো এখানে বলেছিল যে আসলে এখন দেখো এই যে ক্ষেত্রফলটা আসলো, এই ক্ষেত্রফলটা সবচেয়ে বড়, এই ক্ষেত্রফলটা সবচেয়ে বড় হবে যদি আলফা ইকুয়ালস টু বিটা হয়। তার মানে এই মানটা কার উপর ডিপেন্ড করে? সবচেয়ে বড় হবে যদি এই মানটা সবচেয়ে বড় হয়, তাহলে আমরা লিখতে পারি যে ক্ষেত্রফল সবচেয়ে বড় হলে cos আলফা এর মানটা সবচেয়ে বড় হবে। অর্থাৎ আমরা এখানে লিখব ত্রিভুজটির ক্ষেত্রফল সর্বোচ্চ হবে যদি cos আলফা মাইনাস বিটা এর মান সর্বোচ্চ হয়। সর্বোচ্চ হয় কেন? দেখো এই মানটা আসলে আমাদের কনস্ট্যান্ট, এই মানটা যা আছে তাই থাকবে। তুমি যে এখানে বড় মান দিয়ে ক্যালকুলেশন করো, গুণ করে দাও, তাহলে আসলে ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। তুমি যদি এই মানটাকে যদি ছোট মান এখানে যদি বসাও তুমি, তাহলে ছোট মান দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে ক্যালকুলেশনটা ছোট হয়ে যাবে। সেজন্য আমাদের এখানে বলতে হবে যে আসলে এই মানটা যত বড় হবে এই মানটাও সর্বোচ্চ হবে তত আর কি। তার মানে এখন হচ্ছে আমাদের এখানে লেখা যায় cos আলফা এর সর্বোচ্চ মান, বড় মান কত? cos আলফা মাইনাস বিটা, বড় মান হচ্ছে আমাদের 1, সর্বোচ্চ মান হচ্ছে 1, cos আলফা মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু cos, এখানে হচ্ছে আমাদের 0 ডিগ্রির মান, cos কেটে যাচ্ছে, আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু আন্ডা, তাহলে আলফা ইকুয়ালস টু বিটা। দেখো যদি আলফা ইকুয়ালস টু যদি বিটা হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা সবচেয়ে বড় মান হবে। এবং বলছে বড় মানটি কত? যদি আলফা ইকুয়ালস টু বিটা হয়, অর্থাৎ হচ্ছে এটা যদি আমরা বড় মানটা বের করতে বলছে, কনস্ট্যান্ট মানটা, অতএব সর্বোচ্চ মানটি, সর্বোচ্চ মানটি কত হবে? এর মান কত ধরছি আমরা? এর মানটা হচ্ছে আমাদের 1। যদি আমি এখানে 1 বসাই, 1 দ্বারা এটাকে গুণ করলে আসলে এটাই হয় 1/2 ইন্টু স্কোয়ার। তার মানে এটাই অ্যান্সার আমাদের, কারণ স্কোয়ার তো আসলে নির্দিষ্ট কোনো মান নেই। তো এই ছিল আমাদের এই অঙ্কটা। এই অঙ্কটা তোমরা আসলে এভাবেই প্র্যাকটিস করো, দেখবা যে 2 থেকে 3 বার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আচ্ছা, এই অধ্যায়ের তারপরে যে অঙ্কটা, এইখানে আমাদের 10 নাম্বার যে অঙ্কটা, এটা আমি একটু দেখাই দিচ্ছি হালকা করে। বলছে ABCD বিন্দু চারটির স্থানাঙ্ক দেওয়া আছে, সিডিকে এবি রেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের হচ্ছে এই সি পয়েন্ট এটা এবং ডি পয়েন্ট এটা, এবং এবি রেখাটা তোমার হচ্ছে এইটাকে সমান 2 ভাগে বিভক্ত করেছে। কত অনুপাতে বিভক্ত করে সেটা বলা নেই। তার মানে এখানে হচ্ছে এবিটা ভাগ করেছে, তাহলে এবিটাকে বলা হবে ক্যাটালিস্ট।
ক্যাটালিস্ট বা প্রভাবক। তাহলে ধরি এই অনুপাতটা যদি আমি বের করতে পারি, এই ছেদবিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে পারি, ছেদবিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করব? এটার অনুপাত দেওয়া আছে, এটার অনুপাত দেওয়া আছে। তাহলে ধরি ই বিন্দু, এটা ছেদবিন্দুর স্থানাঙ্ক। ই বিন্দুটা সিডিকে K:1 অনুপাতে ভাগ করেছে, K:1 অনুপাতে ভাগ করেছে। তাহলে আমরা হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। ধরি ই বিন্দু সিডিটাকে K:1 অনুপাতে ভাগ করেছে, তাহলে অন্তর্বিভক্তির সূত্র দিয়ে আমরা ই বিন্দুর স্থানাঙ্ক বের করব। আচ্ছা, বের করে নিলাম। এখানে বের করার পরে যে ক্যালকুলেশনটা আসবে, তার মানে এখানে দেখো এ পয়েন্ট এখানে, ই পয়েন্ট এখানে, বি পয়েন্ট এখানে, এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? 0 হবে। এইটা যদি আমরা কি 0 বসাই, বসানোর পরে আমরা যদি ক্যালকুলেশন করি, কে এর মান পাবো, কে এর মানটা পাবো। কে এর মানটা আমাদের বের করতে বলছে এই অঙ্কটাতে। এই অঙ্কটা তোমরা করার চেষ্টা করবে একা একাই। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আজকের মতো শেষ করে দিচ্ছি। আর 3.3 যদি কোনো কারো প্রবলেম থাকে আমাকে তোমরা নক করতে পারো আমাদের ভিডিওতে, লেকচারগুলোর নিচে। আর কথা হচ্ছে কি, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে ম্যাথমেটিক্সে প্র্যাকটিসের উপরে কিছু নেই। যদি তুমি প্র্যাকটিস করো এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখো, ইনশাল্লাহ তুমি ওভারকাম করবা। আল্লাহ হাফিজ।